আমাদের গ্রামের ঘটনা। আর রাত তখন প্রায় 10:30। গ্রামের পুকুর পাড়ে হঠাৎ করে একটা চিৎকার শোনা গেল। আমার আমার ছেলেটা নেই। কেউ দেখেছো আমার ছেলেটাকে? কোথায় সে? আমার ছেলে কোথায়? চিৎকারটা ছিল রতন কাকার বউয়ের। তার 5 বছরের ছেলে বাপ্পা হঠাৎ করে উধাও হয়ে গেছে। আর সন্ধ্যা পর্যন্ত পাড়ার মাঠে খেলছিল। তারপর কেউ আর তাকে দেখেনি। সেই রাতে পুরো গ্রাম লণ্ঠন নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ল। পুকুর পাড়, বাঁশবাগান, মাঠ, সব জায়গায় খোঁজা হলো, কিন্তু কোথাও বাপ্পার কোনো চিহ্ন নেই। গ্রামের হঠাৎ বুড়ো হরিপদ কাকা একটা কথা বলল। আমি সন্ধেবেলায় বাঁশবাগানের দিকে একটা ছায়া দেখেছিলাম, মানুষের মতো না, যেন যেন কুঁজো হয়ে হাঁটছিল রে। সবাই থমকে গেল, কারণ সেই বাঁশবাগানটা নিয়ে অনেক পুরনো গল্প আছে। লোকজন বলে ওটা নাকি একটা ডাইনি থাকে। অনেকে রাতের বেলা অদ্ভুত কান্নার আওয়াজ শুনেছে, কিন্তু কেউ এখনো কাছে যাওয়ার সাহস করেনি। রতন কাকা তখন প্রায় পাগলের মতো হয়ে গেছে। ডাইনি হোক বা যাই হোক, ডাইনি হোক বা যাই হোক, আমার ছেলেকে আমি খুঁজে বের করবই, করবই আমি। গ্রামের 10-12 জন লোক লাঠি নিয়ে বাঁশবাগানের দিকে গেল। রাত তখন প্রায় 12টা। চারিদিক একদম চুপচাপ। হঠাৎ দূরে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মনে হচ্ছিল কেউ যেন কাঁদছে, কিন্তু সেটা মানুষের কান্না না, কেমন যেন কর্কশ ভাঙা আওয়াজ। হরিপদ কাকা ফিসফিস করে বলল, এ ওই 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 আওয়াজটা বাঁশবাগানের ভেতর থেকে আসছে রে। সবাই ধীরে ধীরে ভেতরে ঢুকলো। হঠাৎ লণ্ঠনের আলোয় দেখা গেল একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘর। এই ঘরটায় বহু বছর আগে এক বুড়ি থাকতো। লোকজন বলতো সে ডাইনি বিদ্যা জানে। তারপর একদিন ও হঠাৎ করে মারা যায়। আর তারপর থেকে এই ঘরটা কেউ ব্যবহার করেনি। কিন্তু আজকে ঘরের ভেতরে আলো জ্বলছে। রতন কাকা দরজাটা ধাক্কা মেরে খুলে দিল। আর দরজাটা খুলতেই সবাই একদম জমে গেল। মেঝের উপর ছড়িয়ে আছে ছোট ছোট হাড়, আর কোনায় বসে আছে একটা ভয়ঙ্কর বুড়ি। চুলগুলো সব এলোমেলো, চোখ দুটো লাল, আর তার সামনে পড়ে আছে একটা ছোট্ট জামা। সেই জামাটা দেখে মনে হচ্ছে বাপ্পার। আর তখনই রতন কাকা চিৎকার করে উঠল, "এই, তুই তুই আমার ছেলেকে কি করেছিস বল!" বুড়িটা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার ঠোঁটের কোণায় তখনও রক্ত। সে হেসে বলল, এতদিন পর এত মিষ্টি মাংস পেলাম। কথাটা শুনে সবাই ভয় খেয়ে গেল। হঠাৎ বুড়িটা দাঁড়িয়ে পড়ল। তার শরীরটা মানুষের মতো না, কেমন যেন বেঁকে আছে। সে এক ঝাঁপে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। লোকজন লাঠি নিয়ে পেছনে দৌড়ালো, কিন্তু বাঁশবাগানের অন্ধকারে সে যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোক আবার ওই কুঁড়ে ঘরে গেল, কিন্তু সেখানে আর কিছুই নেই। না আছে হাড়, না আছে রক্ত, না বলি, শুধু মাটির উপর একটা অদ্ভুত দাগ, যেন কেউ নখ দিয়ে মাটি কুড়েছে। আর সেই দাগের পাশে পড়েছিল একটা ছোট্ট জিনিস, বাপ্পার হাতের লাল সুতো। তারপর থেকে আজ পর্যন্ত সন্ধ্যার পর ওই বাঁশবাগানের কাছে যায় না, কারণ মাঝে মাঝে এখনো রাতে শোনা যায় অদ্ভুত একটা শব্দ। মনে হয় কেউ যেন বলছে, আরেকটা বাচ্চা, আরেকটা বাচ্চা চাই। হা 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 হা। এই ঘটনাটা পশ্চিমবঙ্গের
একটা ছোট গ্রামে ঘটেছিল, যেখানে রাত 2টোর পর কেউ বাঁশবাগানের পাশ দিয়ে যায় না, কারণ যারা গেছে তারা আর আগের মতো ফিরে আসেনি। বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করছি, অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। আমাদের গ্রামের নাম মধুপাড়া। চারিদিকে পুকুর, বাঁশঝড়, কাঁচা রাস্তা। সন্ধ্যার পর কুয়াশা নামলেই পুরো গ্রামটা চুপচাপ হয়ে যায়। কিন্তু সেই নীরবতার মাঝেই একটা নাম ফিসফিস করে ভেসে বেড়াতো, ডাইনি। সবাই বলতো ও আসলে মানুষ না, দিনের বেলা সাধারণ বুড়ি, রাত নামলেই বদলে যায়। সেই ঘটনার সময় আমার বয়স মাত্র 20। আমি আর আমার বন্ধু বিকাশ দুজনেই খুব সাহসী বলে পরিচিত ছিলাম। এইসব ভূতের গল্প বিশ্বাস করতাম না। একদিন চায়ের দোকানে বসে বিকাশ হেসে হেসে বলল, এই ডাইনি টাইনি কিছু না রে, এই বুড়ি মানুষ, সব বুড়ি মানুষ, এই লোকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে ভয় ধরানোর জন্য, বুঝলি। দোকানের মালিক রঘু কাকা মুখ গভীর করে বললেন, "এহ, তোরা তোরা রাত 12টার পর যদি তোদের দম থাকে তোরা শ্মশান পাড়ার বাস ধরে গিয়ে দাঁড়া, যদি সাহস থাকে।" চ্যালেঞ্জটা নিয়ে নিলাম আমরা। সেই রাতেই, আষাঢ় মাস, আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাত 12টায় আমরা দুজন টর্চ নিয়ে বেরোলাম। পুরো গ্রাম নিস্তব্ধ, দূরে কুকুর ডাকছে। আর বাঁশঝড়ের কাছে পৌঁছাতেই ঠান্ডা হাওয়া বইল। হাওয়াটার সঙ্গে সঙ্গে এমন একটা পচা গন্ধ। হঠাৎ বিকাশ হেসে বলল, দেখলি দেখলি দেখলি, কিছু না তো, কিছু না তো, সব ভয় ভয়, মনের ভয়, বুঝলি। ঠিক তখনই বাঁশঝড়ের ভেতর থেকে খসখস শব্দ। আমি টর্চ ফেলতে আলো পড়ল একটা ছায়ার ওপর। সাদা কাপড় পরা, লম্বা চুল ঝুলছে মুখের সামনে, কিন্তু ওর পা উল্টো দিকে ঘোরানো। তখন আমার বুক ওটা দেখে ধক ধক করতে লাগলো। বিকাশ ফিসফিস করে বলল, "এ, এ, মানুষ 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 হবে, ভয় পাবি না, মানুষ হবে, ভয় পাবি না রে, ভয় পাবি না।" হঠাৎ সেই ছায়াটা অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করলো, যেন মাটিতে পড়ে থাকা দেহটা ধীরে ধীরে উপরে উঠছে। তারপর একটা গলা, খড়খড়ে শুকনো, "কি রে, আমার নাম নিয়েছিলি কেন রে?" আমার হাত থেকে টর্চ পড়ে গেল। বিকাশ চিৎকার করে দৌড় দিল। আমি পেছন ফিরে দেখলাম সেই ডাইনির চোখ দুটো জ্বলছে, ঠিক আগুনের মতো লাল। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু কয়েক কদম যেতেই শুনলাম বিকাশের চিৎকার। এমন চিৎকার যেন গলা চেপে ধরা হয়েছে। আমি তবুও থামিনি, সোজা বাড়ি গিয়ে দরজা বন্ধ করে দিলাম। পরদিন সকালে পুরো গ্রাম উত্তাল। বাঁশঝড়ের পাশে বিকাশের দেহ পড়ে আছে, চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার মতো, মুখ হাঁ করে খোলা। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু রক্ত এক ফোঁটাও নেই। গ্রামের বুড়োরা বলল, ডাইনিরা রক্ত খায়, ডাইনিরা রক্ত খায় রে। আহ, তোদের বারণ করেছিলাম যে যাস না, যাস না তোরা ওই বাঁশ ঝড়ে, শুনলি না তো। সেই দিনের পর থেকে সন্ধ্যার পর কেউ বাঁশঝড়ের কাছে যায় না। কিন্তু গল্পটা এইখানেই শেষ না। ঘটনার 3 দিন পর গভীর রাতে আমি ঘুমাচ্ছি, হঠাৎ জানালায় টোকা। আমি ভয়ে জমে গেছি। তারপর
সেই একই খড়খড়ে গলা, তুই তো পালিয়ে গেছিলি রে, আবার এলি কেন? আমার বুকের ওপর ওটা ঠান্ডা একটা হাতের স্পর্শ। ধীরে ধীরে চোখ খুলে দেখি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সে। মুখের সামনে চুল, কিন্তু এবার পরিষ্কার দেখতে পেলাম ওর মুখটা বিকাশের মতো। ডাইনি শুধু রক্ত খায় না, যার রক্ত খায় তার আবার রূপও নিতে পারে। তারপর কি হয়েছিল সেটা আজও আমি কাউকে বলতে পারিনি, কারণ আমি আর মানুষ নই। আজও মাঝরাতে কেউ যদি মধুপাড়ার বাস দিয়ে হেঁটে যায়, আমি আর সেই দুজনকেই অপেক্ষা করি। বন্ধুরা, গল্পটি এখানে শেষ হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগলো। যদি আপনার ভালো না লেগে থাকে, আশা করি আগামী এপিসোডে গল্পটি খুব ভালোভাবে আপনাদের কাছে তুলে ধরব। ধন্যবাদ।